ওকে, তো গুড ইভিনিং সবাইকে আবারও। তো আশা করি সবাই ভালো আছো। তো পড়াশোনা কেমন চলছে বলো? চলছে? জি স্যার, আলহামদুলিল্লাহ। ওকে, ভেরি গুড। তাহলে আমরা আছি হচ্ছে রিফরমেশন পিরিয়ড এর ব্রিফ, শর্ট এবং ব্রড কোশ্চেন্সগুলো একটু দেখতে বলেছিলাম। তো আশা করি সবাই দেখেছো নাকি? এখন বলো কোনো প্রবলেম আছে কিনা। প্রথমে আসি হচ্ছে ব্রিফ কোশ্চেনের ব্যাপারটা নিয়ে। এখানে তো মোটামুটি 5টা 7টা 8টা দিয়েছি, তারপরও কি কারো সমস্যা আছে ব্রিফ কোশ্চেনে কারো? না স্যার, সমস্যা নাই। আচ্ছা, তারপরে শর্ট কোশ্চেন। শর্ট এক জায়গায় সমস্যা ছিল, এটা বলতেছি। আচ্ছা, তো বলো কোনটাই সমস্যা ছিল? স্যার 3 নম্বরটা একটু পড়ায় দিলে ভালো হতো। 3 নম্বর? আচ্ছা, আমি দেখছি। কি সম্পর্কে ছিল? হোয়াই রাইট আর শর্ট নোট অফ অ্যাংলিকানিজম, তাই তো? অ্যাংলিকানিজম কি জিনিস এটা? স্যার এখানে আমার প্রথম কোশ্চেনটার লাস্ট, প্রথম প্যারার লাস্টের দিকে কনফেশনাল। এখানে কনফেশনাল মিনিংটা আসলে স্যার আমি মানে এটার সাথে মিলাইতে পারতেছি না, একটু যদি বলতেন। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা এটা হচ্ছে তোমার আহ, ধর্মীয় একটা ইয়ার মধ্যে পড়ে, ঠিক আছে? ধর্মীয় একটা মানে কি বলে, একটা স্টেজ বা হচ্ছে বলতে পারি একটা সেক্ট, যেটা ওটার মধ্যে পড়ে। যেখানে দেখানো হয় যে বিশ্বাসের উপর ভিত্তি করে, ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে দেশ বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়। একদল ক্যাথলিক বিশ্বাসী আর একদল প্রোটেস্ট্যান্ট বিশ্বাসী, ঠিক আছে? পুরো ইউরোপ, তাহলে পুরো ইউরোপে যতগুলো দেশ আছে তার ভিতরে কিছু দেশ আছে যেখানে ক্যাথলিসিজম বেশি, কিছু দেশ আছে যেখানে প্রোটেস্ট্যান্টিজম বেশি। যেমন আমরা যদি ইংল্যান্ডের দেখি, হ্যাঁ, ইংল্যান্ডে কোন বিশ্বাসী বেশি হতে পারে, ধর্মীয় বিশ্বাসী বলো তো? খ্রিস্টান। না, সেটা তো অবশ্যই, কিন্তু ক্রিশ্চিয়ানিটির মধ্যে কোনটার বেশি হবে, ক্যাথলিক না প্রোটেস্ট্যান্ট? স্যার মনে হয় প্রোটেস্ট্যান্ট। ক্যাথলিক। হুম, প্রোটেস্ট্যান্ট। হ্যাঁ, প্রোটেস্ট্যান্টিজম, তাই তো? দেখি এখানে এটা এই জায়গাতে আসলে থাকার কথা। আচ্ছা, রিলিজিয়ন, রিলিজিয়ন রিলিজিয়ন এখানে দেখাচ্ছে না কেন? হ্যাঁ, এই যেখানে, হ্যাঁ দেখো রিলিজিয়ন, এখানে অবশ্যই এটাতে ভাগ করে দেয়নি। এখানে ক্রিশ্চিয়ান দেখো, এক সময় যেখানে, চিন্তা করে একটু, এটা খুবই মারাত্মক না? দেখো তো, যেখানে এক সময় ক্রিশ্চিয়ানিটি ছিল প্রায় 100%, সেখানে এখন ক্রিশ্চিয়ানিটি কমে কত হয়েছে বলো তো? দেখা যাচ্ছে 43। 43। এবং নো রিলিজিয়ন, নো রিলিজিয়ন কিন্তু দেখো কি ক্রিশ্চিয়ানিটির নিশ্চয় কাছাকাছি। অর্ধেক। হ্যাঁ, মানে এইগুলো সবকিছু মিলেও দেখো, ইসলাম হচ্ছে 6.7%, হিন্দুইজম 1.8%, শিখিজম আছে 9%, জুডাইজম, বুদ্ধিজম ইত্যাদিতে মিলে দেখো 6% আছে, তাও আবার নট স্টেটেড, তারা বলেনি তারা আসলে কোন ধর্মের, কোনো উল্লেখ নেই। তাহলে 36.7% নো রিলিজিয়ন, তাহলে এখানে 46.3% হচ্ছে ক্রিশ্চিয়ানিটি। ক্রিশ্চিয়ানিটির মধ্যে আবার ভাগ আছে নিশ্চয়ই, এর ভিতরে ক্যাথলিসিজম আছে, প্রোটেস্ট্যান্টিনিজম আছে, অ্যাংলিকানিজম আছে, অনেকগুলো ভাগ আছে কিন্তু। হুম, তো এখানে অবশ্য উল্লেখ করেনি এটা। আমরা যদি একটু ইটালিটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। আহ, এই জায়গায় আগে বেশ ভাগ করে দিত, এখন আর দিচ্ছে না। এখন দেখো তো, ইতালিতে মোটামুটি 84% হচ্ছে ক্রিশ্চিয়ানিটি। হ্যাঁ দেখো, 84% হচ্ছে ক্রিশ্চিয়ানিটি, এর ভিতরে ভাগ করা আছে। দেখো এর ভিতরে আবার দেখো ভাগ করা আছে অর্থোডক্স খ্রিস্টিয়ান, প্রোটেস্ট্যান্ট খ্রিস্টিয়ান,
জিওফিজিজম, এবং তার মধ্যে সবচেয়ে ডমিনেন্ট হচ্ছে কি ক্যাথলিক চার্চ। হ্যাঁ, ক্যাথলিক এখানে বেশি। তাহলে দেখো এরা ক্যাথলিক বিশ্বাসী। তুমি যদি জার্মান ধরো, দেখো নো রিলিজনের পরিমাণ কিন্তু ইউরোপ কান্ট্রিতে বেড়ে যাচ্ছে দিন দিন। হ্যাঁ, দেখো যদি জার্মান ধরি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রিলিজিয়ন কি এখানে দেওয়া আছে? আচ্ছা, এখানে তো রিলিজিয়ন দেখছি না। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ জার্মান। আচ্ছা, আমি একটু সার্চ দিই। দেখো জার্মানি, দেখো এখানে ওর বাবা বাবা চিন্তা করো। দেখো এই যে ক্রিশ্চিয়ানিটি হচ্ছে 48, নো রিলিজিয়ন কত? 46। তাহলে একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে যে ইউরোপ কান্ট্রিতে অধিকাংশ যা কিছু হচ্ছে, হ্যাঁ, যেগুলো ধর্মের বাইরে, তাদেরটা এটুকু মনে করার দরকার নেই এরা সব খ্রিস্টান। হ্যাঁ, মনে করবো যে তাদের কোনো রিলিজিয়ান নাই। হ্যাঁ, এই যে মনে করো যে তোমার সমকামিতার যে ব্যাপারটা, তাই তো। তারপরে অন্যান্য আরো বিষয় আছে, নেশা বা অনেক সময় দেখাচ্ছে ক্রিশ্চিয়ান যে ধর্মের যে ক্রিসমাস, সেটাকে তার একটা বৈশাখীর মতো উৎসব বলে মনে করে। তারা কোনো ধর্মীয় উৎসব বলে মনে করে না। তারা মনে করে এটা হচ্ছে ইয়ারলি একটা উৎসব, হলিডে, এটা হিসেবে পালন করে। বুঝতে পারছো? এবং এখানে বলছে দেখো 48%-এর মধ্যে 2 Christian churches, about half of the Germany are Catholics and mostly Roman Catholics, half, and half belongs to the Protestant church, এবং হাফ হচ্ছে ক্যাথলিক, হাফ হচ্ছে প্রোটেস্ট্যান্ট। তাহলে এরকম ভাবে বিশ্বাসের উপর ভিত্তি করে, তখন এটা তো এখনকার 2023 সালের হিসাব, তাহলে আমরা যেটা পড়তেছি সেটা কত সালের হিসাব বলো তো? এটা রিফরমেশন 14 থেকে 16 নাকি? জি স্যার, হ্যাঁ, 1500 শতাব্দী পর্যন্ত। তাহলে এই সময়ে, তাহলে এই যে কনফেশন মানে বিশ্বাসের উপর ডিপেন্ড করে এটা দেশের ভিতরে, আর হচ্ছে টেরিটোরিয়াল লাইন। টেরিটোরিয়াল লাইন মানে হচ্ছে দেশের বাইরে, মানে ইটালি জার্মানি হচ্ছে টেরিটোরিয়াল লাইন দিয়ে ডিভাইডেড, আর জার্মানির ভিতরেই আছে কি কনফেশন বা বিশ্বাস ঘোষণার উপর। এই যে এখানে বলছে না যে নট স্টেটেড মানে কি, যে অনেকে বলেই নি যে তাদের ধর্ম কি, তারা কনফেস করেছে কোন ধর্মের? না স্যার, করেনি। তাহলে কনফেশনাল মানে হচ্ছে বিশ্বাসের মাধ্যমে, আর টেরিটোরিয়াল মানে হচ্ছে সীমার মাধ্যম দিয়ে হিসাব করা। তাহলে এইভাবে ইউরোপ পুরো কি হয়ে গেল, ডিভাইড হয়ে গেল, প্রোটেস্ট্যান্ট, অ্যাংলিকানিজম অথবা তোমার হচ্ছে ক্যাথলিক। কি কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে আমরা 3 নম্বরে আসি, তাই তো? 3 নম্বরে কি বলছে অ্যাংলিকানিজমের আসলে বিষয়টা কি? অ্যাংলিকানিজম হচ্ছে ক্রিশ্চিয়ান, ওই যে অ্যাংলিকানিজম কি বলতো, এটা কেমন হয়েছিল একটা ধর্মীয় ইয়া? এটা হচ্ছে কি ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টের মধ্যে কি একটা মিশ্রণ, তাই না? মানে ক্যাথলিসিজমের কিছু বিষয়, প্রোটেস্ট্যান্টিনিজমের কিছু ধর্মীয় ভাবধারা বা হচ্ছে কালচার বা হচ্ছে রুলস আর রেগুলেশন, সেগুলো নিয়ে একটা মিডিল পর্যায়ের একটা ধর্মীয় কালচার তৈরি করা, যেখানে প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের মধ্যে যে একটা দ্বন্দ্ব চলছিল সেটাকে থামানোর চেষ্টা করা। তারপর দেখো অ্যাংলিকানিজম ইজ আ ব্রাঞ্চ অফ ক্রিশ্চিয়ানিটি দ্যাট অরিজিনেটেড ইন ইংল্যান্ড ডিউরিং দ্য 16th century Protestant Reformation, distinguishing itself as a middle way between Roman Catholicism and Protestantism. Founded under the reign of King Henry VIII, Anglicanism emerged when Henry divided the Church of England independent from the authority of Pope, primarily due to a political conflict over the annulment of to Catherine of Aragon. এগুলো কি জানো না? বুঝছো তো নাকি এগুলো? ক্যাথরিন অফ আরাগন কি, এগুলো কি পড়েছিলা এর আগে? জি স্যার, এটা তো হেনরি দ্য এইটের ওয়াইফ, ফার্স্ট ওয়াইফ, তাই তো? তাকে বাদ দিতে চেয়েছিল কেন বলো? ক্যাথরিন আরাগনকে তিনি কেন ডিভোর্স দিতে চাইলেন? স্যার তার তো কোনো ছেলে সন্তান হয় নাই। ছেলে সন্তান ছিল না, তাই তো? সে আবারও বিয়ে করতে চেয়েছিল। আচ্ছা, ওভার টাইম অ্যাংলিকানিজম ডেভেলপড ইটস ওন ডিস্টিংক্ট থিওলজি, লিটার্জি অ্যান্ড ট্র্যাডিশনস, ইনফ্লুয়েন্সড বাই বোথ ক্যাথলিক অ্যান্ড প্রোটেস্ট্যান্ট আইডিয়া। মানে ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টের কিছু আইডিয়া নিয়ে এখানে ধর্মীয় তত্ত্ব, ধর্ম পালন এবং ঐতিহ্যগত কিছু বিষয়কে ডেভেলপ করতে চাওয়া হয়েছিল অ্যাংলিকানিজমে।
অ্যাংলিকানিজম ইজ নন ফর ইটস এমফাসাইজ অন স্ক্রিপচার ট্রেডিশন অ্যান্ড রিজন। তাহলে ক্যাথলিসিজমের সবচেয়ে গুরুত্ব ছিল হচ্ছে যে তারা যা প্রচার করবে তাই। অনেক সময় দেখা যাচ্ছে বিবলিক্যাল যে রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে গিয়েও অনেক ট্রেডিশন আছে যেগুলো ক্যাথলিসিজমে আছে, সেইগুলো হয়তোবা প্রোটেস্ট্যান্টিনিজমে মেনে নেওয়া হয়নি। তো অ্যাংলিকানিজম করলো কি, তারা স্ক্রিপচার বা হলি বাইবেলকেও গুরুত্ব দিল, যে বাইবেলে যা বলা হবে আমরা সেটাকেই মানব। এবং দেখো ক্যাথলিসিজমে মেইন গুরুত্ব দেওয়া হয় হচ্ছে ম্যারিকে, জিজাসের মা, তাই তো? জিজাস ক্রাইস্টের মায়ের নাম কি? মরিয়ম। মরিয়ম বা ম্যারি, তাই তো? হ্যাঁ, তাহলে তারা প্রার্থনা করা হচ্ছে ম্যারি কেন্দ্রিক। আর প্রোটেস্ট্যান্টিনিজমে কেন্দ্র হিসাবে ধরানো হয় জিজাস ক্রাইস্টকে এবং হলি ট্রিনিটি যেটা আছে সেটাকে। তাই বলছে দেখো ট্রেডিশনাল রিজন, এবং সবচেয়ে ব্যাপার হচ্ছে রিজনকে গুরুত্ব দেওয়া হয় যে আসলে কোনটা প্রয়োজন অ্যাজ সোর্স অফ অথরিটি। অ্যাংলিকানিজম, তাহলে ক্যাথলিসিজমে মানে ওখানে যেটা আছে ইক্লেসিয়াস্টিক্যাল যে সকল রুলস অ্যান্ড রেগুলেশনস ওইগুলোকে গুরুত্ব দেওয়া হতো, কোনো যুক্তিবাদিতার ভিতরে মানা হতো না। যে আমি মনে করো আমি একজন ক্যাথলিক বিশ্বাসী হয়ে আমাকে কি করতে হবে, ফাদারের কাছে গিয়ে পাপ ক্ষমা চাইতে হবে, ঠিক আছে? তো আমাকে গিয়ে ফাদারের কাছে পাপ ক্ষমা চাইতে হবে, এবং সে যদি আমার পাপ ক্ষমা করে দেয় তাহলে ধরে নেওয়া হবে যে গডও আমার পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে, ক্ষমা করে দিয়েছেন। তাহলে এর ভিতরে কোনো যুক্তি আছে? এটা কি হতে পারে? তাই এটা এটা রিজনবিহীন একটা বিষয় যে কিভাবে একজন যদি সেই পাদ্রী বা পুরোহিত বা ফাদার যদি একজন অপরাধী হয়, হ্যাঁ, সে যদি একজন মানুষ হিসাবে বিভিন্ন দুর্নীতির সাথে লিপ্ত থাকে, তার কাছে আমি যদি পাপ ক্ষমা চাই, আমার পাপ কি ক্ষমা হবে? বলো, হবে? বলো। না স্যার। তাহলে এটা আমি কেমন মানবো? তো যুক্তিহীন একটা বিষয়। কিন্তু অ্যাংলিকানিজমে যুক্তিকে গুরুত্ব দেওয়া হলো যে আসলে ধর্ম তো পালন করবো, কিন্তু কেন পালন করব, উদ্দেশ্যটা কি, এটা দিয়ে জনগণের কি উপকার, তাই তো? কারণ ধর্ম তো মানুষের জন্য, মানুষ ধর্মের জন্য তো মানুষ না, মানুষের জন্য ধর্ম এসেছে। অতএব মানুষকে শান্তিতে রাখার জন্য তাদের বিশ্বাসের উপর ভিত্তি করে একটা বিশ্বাসী, তাই তো, একটা ধর্মীয় কালচার প্রতিষ্ঠা করার জন্য যেটা প্রয়োজন সেটা করতে হবে। তাই বলছে while it shares many core beliefs with other branches of Christianity such as the belief in the Holy Trinity, the divinity of Jesus Christ and the sacraments, Anglicanism is distinctive for its balance between Catholic liturgical practices and Protestant theological principles. তার মানে ওদিকে ক্যাথলিকদের ক্ষেত্রে লিটার্জিক্যাল প্র্যাকটিস ছিল, মানে তাদের ফাদার পুরোহিতরা যা বলবে সেটাই ছিল মানে সবচেয়ে বড় বিষয়। আর এদের প্রোটেস্ট্যান্টদের গুরুত্ব হচ্ছে কোথায়? থিওলজিক্যাল প্রিন্সিপালস, মানে ধর্মীয় বাইবেল বা এই কেন্দ্রিক। তারপরে দুই ধরনের প্র্যাকটিসের ভিতরে ছিল। আর অ্যাংলিকানিজম করলে কি এই দুই প্র্যাকটিস থেকে কিছু কিছু নিয়ে যেগুলো মানুষের জন্য প্রয়োজন সেগুলো নিয়ে একটা ট্রেডিশন তৈরি করলো। দিস অ্যাপ্রোচ ইজ অফেন রেফার টু অ্যাজ দ্য ভায়া মিডিয়া অর মিডিল ওয়ে। তো এইটা হচ্ছে ব্যাপার। তো এখানে কিছু ফিচার রয়েছিল অ্যাংলিকানিজমে, সেটা এখানে দেখিয়েছে। তাদের সবচেয়ে বড় ফিচার ছিল হচ্ছে দ্য বুক অফ কমন প্রেয়ার, যেটা হচ্ছে থমাস ক্যানমার নামে একজন ব্যক্তি যিনি সেটা কম্পাইল করলেন, যে এই বইটাকে ফলো করে আমরা আমাদের চার্চের বিভিন্ন ধর্মীয় নিয়মকানুন পালন করব। যেমন আমাদের বিভিন্ন ধরনের বই আছে না, বিশেষ করে ক্রিশ্চিয়ানিটি বলো, হিন্দুইজম বলো, বা হচ্ছে তোমার ইসলামেও বলো, নামাজ শেখানোর জন্য বই আছে না, বা হচ্ছে কিভাবে ধর্মীয় কি করতে হয়, অজু করতে হয়, কিভাবে কোরআন শরীফ পড়তে হয়, এগুলোর কি বই আছে না, ছোট ছোট বুকলেট টাইপের। ওইভাবে মেনে করলে হয়তো ধর্ম ভালো মতো পালন করা যাবে, এরকম। তাই এখানেও ঠিক ওই অ্যাংলিকানিজমের ধর্মীয় কালচার পালনের একটা কমন প্রেয়ার বুক তিনি তৈরি করেছেন, লিখেছিলেন। একটু বলতে রাখো রাসেল, একটু মিনিট রাখতে হবে। সাদিয়া, তাই বলছে দেখো, দ্য কম্পাইলড বাই থমাস ক্র্যানমার ইন দ্য 16th century, দ্য বুক অফ কমন প্রেয়ার ইজ দ্য ট্রেডিশনাল লিটার্জিক্যাল টেক্সট। লিটার্জিক্যাল শব্দটা বারবার আসছে, এটা বুঝো তো নাকি? লিটার্জিক্যাল বলতে কে বোঝায়? পড়ছো, যে পড়ছো ওগুলো কি শব্দগুলো দেখছো? মিনিং কি? বাইবেলের মধ্যে এমন কিছু। হ্যাঁ, লিটার্জিক্যাল মানে কি? ধর্মীয় একটা বুক যে সবাই ফলো করে, কোরআনের মতো এরকম কিছু। পড়োনি তাহলে কি বলবো বলো? পড়তে হবে, কিছু আইডিয়া করলে তো হবে না। আইডিয়া করে মিনিং করা যাবে সবসময়? তোমরা সবই আছে ম্যাটেরিয়ালস, কিন্তু তোমরা অপেক্ষায় থাকো যে স্যার বলে দিবে, তখন আমরা দেখবো। তোমাদের সাথে আর কি করবো, পারা মুশকিল। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে
লিটার্জিক্যাল মানে হচ্ছে ধর্ম পালনের যে সকল ট্রেডিশন, রুলস, রেগুলেশন, সিস্টেম, এটাকে লিটার্জিক্যাল বলা হয়। তাহলে দেখো, রিলেটিং টু লিটার্জি আর পাবলিক ওয়ারশিপ, মানে ওয়ারশিপ মানে কি, একটা যেমন তোমাদের নামাজ সিস্টেম আছে না, নামাজ, তাই তো ইসলাম ধর্মে কীভাবে নামাজ পড়তে হবে, কখন নামাজ পড়তে হবে, কী করতে, এরকম সিস্টেম আছে। ওখানেও ক্রিশ্চিয়ানিটিতেও এরকম চার্চে প্রার্থনার জন্য, তাই তো কংগ্রিগেশনের জন্য সিস্টেম আছে। সেই সেরিমোনিয়াল সিস্টেমকে বলা হয়ে থাকে লিটার্জিক্যাল। হ্যাঁ, তাহলে লিটার্জিক্যাল এই ব্যাপারগুলো এসেছে ওই ধর্ম পালনের ওই ট্রেডিশনাল বিষয় থেকে। তাই বলছে এটা ছিল সেই লিটার্জিক্যাল টেক্সট, যেটার মাধ্যমে ওই কমন প্রেয়ার বুকটা ফলো করেই সেখানে চার্চে প্রেয়ার কার্যক্রম পরিচালনা করা হতো। দেখো, ইট কন্টেন্স প্রেয়ার, কোন কোন প্রেয়ার করতে হবে। স্যাক্রামেন্ট, স্যাক্রামেন্ট মানে হচ্ছে কিছু, যেমন কি বলবো, তোমাদের ইসলাম ধর্মের ভাষাতে কি বলে ওটাকে, সুন্নত বা এরকম কিছু বলে না, সুন্নত বা আর কি যেন শব্দ আছে তোমাদের, সুন্নত আর ফরজ স্যার। হ্যাঁ, ফরজ। হ্যাঁ, নকল আছে। দেখো যেগুলো মনে করা হয় যে সুন্নত ফরজ কোনটা করতেই হবে, কোনটা না করলেও চলবে, তাই না, বা কোনটা এরকম আর কি। এখানেও বলছে রিলিজিয়াস সেরিমোনিয়াল আর রিচুয়াল রিগার্ডেড অ্যাজ ইম্পার্টিং ডিভাইন গ্রেস সাচ অ্যাজ ব্যাপটিজম, ব্যাপটিজম ছাড়া তো হবেই না। কয়েকটা জিনিস আছে যেগুলো একজন খ্রিস্টান হিসাবে এই চার্চে ইনক্লুড হতে হলে তাকে এই কাজটা করতেই হবে, এরকম 4-5টা আছে। যেমন প্রথম হচ্ছে ব্যাপটিজম, বুঝতে পারছো। তারপর যে খ্রিস্টান যে ক্যাথলিকে কি পেনান্স, পেনান্স মানে কি পাপ ক্ষমা চাওয়া, বুঝতে পারছো। তারপর হচ্ছে অ্যানোয়েন্টমেন্ট, অসুস্থ ব্যক্তিকে তোমার ওই যে অ্যানোয়েন্ট করা, 3rd ইয়ার তোমরা একটা কবিতা পড়বা যেখানে আছে এরকম, মানে। তারপর হচ্ছে আরো আছে হচ্ছে তোমার ওই যে হলি ব্রেড, বিশেষ করে ওই যে যেটা বলেই হচ্ছে প্রভুর ভোজ বলা হয়। হ্যাঁ, লাস্ট সাপারের একটা ছবি কখনো দেখেছো? লাস্ট সাপারে ওই যে আমরা পড়েছিলাম উইলিয়াম ব্লেকে। জি স্যার, সবাই। হ্যাঁ, হলি ব্রেড, তাই তো, যে সবার সাথে শেয়ার করে তিনি একটা খেয়েছিলেন ব্রেড, অ্যান্ড যেটা তিনি সিম্বলিক হিসাবে দিয়ে গেলেন। তা এরকম কিছু স্যাক্রামেন্টাল ব্যাপার রয়েছে যেগুলো আমাদের খ্রিস্টান হিসাবে করা বাধ্যতামূলক, এটা করতেই হবে। হ্যাঁ, তো সেই কথা বলা হচ্ছে যে ইট কন্টেন্স প্রেয়ার, স্যাক্রামেন্টস অ্যান্ড দ্য স্ট্রাকচার ফর সার্ভিসেস। ওই যে সার্ভিস মানে নামাজ যেমনভাবে পড়তে হয়, ওইরকম আমরা এখানে চার্চে কি করব। এমফাসাইজিং অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ইউজ অফ ইংলিশ ইনস্টেড অফ ল্যাটিন, এবং এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল কোথায়, ভাষাটার ক্ষেত্রে। যে আগে ধর্মীয় যে কোনো বই লেখা ছিল ল্যাটিন ভাষায়, পরবর্তীতে সেগুলো ইংরেজিকে গুরুত্ব দিয়ে লেখা হয়েছে। তো এটা ছিল হচ্ছে অ্যাংলিকানিজমের প্রথম বৈশিষ্ট্য। তারপর হচ্ছে দেখো 39 আর্টিকেল, যেটা হচ্ছে আমরা পেয়েছিলাম জার্মান থেকে, তাই তো। হ্যাঁ, কিছু আর্টিকেল পেয়েছিলাম এখানে। রিটেন ইন 1563, দ্য 39 আর্টিকেলস আউটলাইন দ্য বেসিক ডক্ট্রিনস অফ অ্যাংলিকান চার্চ, অ্যাড্রেসিং ইস্যুস লাইক দ্য নেচার অফ স্যালভেশন, কীভাবে আমরা মুক্তি পাবো, দ্য অথরিটি অফ দ্য স্ক্রিপচার, মানে বাইবেলের কতটুকু অথরিটি থাকবে, এবং স্যাক্রামেন্টগুলো কী কী হবে। দ্য আর্টিকেলস রিফ্লেক্ট আ মিক্স অফ ক্যাথলিক অ্যান্ড প্রোটেস্ট্যান্ট ইনফ্লুয়েন্সেস and remained a significant doctrinal reference for Anglicanism. এগুলো আসলে দেখো, এইটাই আবার পরীক্ষাতে এসেছে। আসলে একটা ধর্মের বিষয়ে ভিতরের কথা কি বলা যায় বলো? এটা ক্রিশ্চিয়ানিটিতে হয়তো যারা আছে তারাই হয়তো বা জানবে, কিন্তু তোমরা যারা আছো অন্য ধর্মে, এই বিষয়গুলো কি এত সহজে বোঝা যায় এগুলো কি জিনিস? জানো না স্যার। তারপরে এখানে দেখো এই কোশ্চেনটা এসেছে যে রাইট আ নোট অন অ্যাংলিকানিজম। যদি আমরা হিস্ট্রিক্যাল যারা মনে করছে তারা জানে, হ্যাঁ, যে কোশ্চেনটা যারা করেছে তারা জানে না। হ্যাঁ, এখানে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটুকু শুধু আমরা দিতে পারি যদি তোমরা জানো তো হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা, যে এটা ক্যাথলিসিজম এবং প্রোটেস্ট্যান্টের সমন্বয়ে তৈরি করা। কিন্তু যখন তুমি এটাকে একটা ডিপলি একটা বিষয়কে তুলে ধরবে, তখন তো ধর্মীয় কালচারের কথা কিছু না কিছু আসবেই। তোমার তো হিস্ট্রিতে এটা নাই, কিন্তু এই কোশ্চেনটা মনে করে এসেছে। হ্যাঁ, তো যদি আসে তোমরা এই হিস্ট্রিক্যাল ব্যাপারটা লিখবা, এছাড়া তো আর কিছু করার নেই, তাই না। তারপর দেখো কি বলছে, স্যাক্রামেন্ট, যেটা আমরা বারবারই বলতেছি, তার মানে এই কয়টা মিলে একটা শর্ট করে একটা তত্ত্ব তোমরা লিখে দিলা। অ্যাংলিকানিজম রিকগনাইজেস 2 প্রাইমারি স্যাক্রামেন্ট। একটা হচ্ছে কি দেখো ব্যাপটিজম, অ্যান্ড হচ্ছে ইউক্যারিস্ট। এই ইউক্যারিস্টটা কি জিনিস সেটা আমরা একটু দেখি। এই যে দেখো, এটা হচ্ছে কি ইউক্যারিস্ট মানে হচ্ছে অরিজিনেটেড ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড, এর মানে হলো থ্যাঙ্কস গিভিং। দেখবা অনেক সময় বিভিন্ন দেশে থ্যাঙ্কস গিভিং ডে আছে, বুঝতে পারছো। এখানে হলো কি দেখো, থ্যাঙ্কস গিভিং এটা হচ্ছে কি যে ব্রেড অ্যান্ড ওয়াইন, যেটা বললাম, হ্যাঁ, ব্রেড অ্যান্ড ওয়াইন, এটা হচ্ছে রিপ্রেজেন্ট করবে হচ্ছে দ্য বডি অ্যান্ড ব্লাড অফ জিসাস ক্রাইস্ট। এবং প্রতি সপ্তাহে অথবা 2 সপ্তাহ পর পর চার্চে এই ব্রেড এবং মানে ওয়াইন দিয়ে মানুষকে সার্ভ করা হয়। এটা অল্প পরিমাণে, একটা ছোট্ট একটা রুটির মতো করে, এটা জাস্ট অ্যাজ আ সিম্বল অফ দ্য টাচ অফ জিসাস ক্রাইস্ট। হ্যাঁ,
যে থ্রু দ্য পাওয়ার অফ হলি স্পিরিট অ্যান্ড দ্য ইনস্ট্রুমেন্টালিটি অফ দ্য প্রিস্ট। আমরা যদি এটা দেখো এই জায়গায়, এটা তো আমরা দেখছিলাম কিনা এই ছবিটার আগে দেখেছিলাম উইলিয়াম ব্লেকের কবিতায়। জি স্যার। এই যে দেখো এরকম একটা ছোট কাপে করে, এই যে এইটুকু একটা ছোট রুটি, আর এর ভিতরে একটু ওয়াইন জাতীয় জিনিস থাকবে, ঠিক আছে? তো যেটাকে অল্প একটু ভিজিয়ে জাস্ট অ্যাজ এ রিমাইন্ডার অফ জিজাস ক্রাইস্ট, সেটা হিসেবে মানুষকে দিয়ে দেওয়া হয়। তা এই যে দেখো এভাবে বিভিন্ন সিস্টেম রয়েছে, সিস্টেমে সেটাকে একটা পিউরিফাই করা হয়, তারপরে লোকজন লাইনে দাঁড়িয়ে যায়, সেখানে ভেঙে ভেঙে একটু একটু করে দেয়, জাস্ট একটা রিমাইন্ডার এটা হিসাবে। তাই ইউক্যারিস্ট বলা হচ্ছে, বা হচ্ছে থ্যাঙ্কস গিভিং দিয়ে বলা হচ্ছে যে জিজাস ক্রাইস্ট হ্যাজ ডাইড ফর দ্য সিনফুল অ্যাক্টিভিটিস অফ হিউম্যান বিং। হ্যাঁ, থ্রু হিজ ডেথ। খ্রিস্টানের ক্ষেত্রে কি ওয়াইন হালাল? ওয়াইন এখানে হালাল হারামের ব্যাপার নেই, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে একটা ট্রেডিশন। হ্যাঁ, এখানে যে ওয়াইনটা, সেই ওয়াইনটা হচ্ছে অল্প পরিমাণে। আমাদের বিবলিক্যাল ট্রেডিশনে যেটা আছে সেটা হলো মাতলামি, মাদক সবে হারাম। কথা বুঝতে পারছো? এ ধর্মের মতে এখানে বলা হচ্ছে যে একটা জিনিস যতক্ষণ তোমাকে মাতাল না করবে ততক্ষণ পর্যন্ত এখানে হারাম হালালের বিষয় নেই, কিন্তু যখন তোমাকে এইটা এমন একটা পর্যায়ে নিয়ে আসতেছে যেখানে তোমার সেন্স হারিয়ে যাচ্ছে, তুমি মাতাল হয়ে উঠছো এবং সমাজের জন্য ক্ষতিকর, তখন সে পর্যন্ত জিনিসটা তোমার জন্য হারাম। বুঝতে পারছো? এইভাবে ট্রেডিশনটা আছে। আর এখানে যে ওয়াইনটা দেওয়া হয় এটা হচ্ছে জাস্ট একটা সিম্বল হিসাবে, এখানে ওয়াইন পান করার কোনো সুযোগ নেই। আর ইউরোপ কান্ট্রিতে যে ওয়াইনটা পান করা হয় এটা হচ্ছে তাদের আগের ট্রেডিশন থেকে ওটা পান করে, ওটা ধর্মীয় উদ্দেশ্যে করে না, ঠিক আছে? আচ্ছা, তো কি বোঝা গেল বিষয়টা, ইউক্যারিস্ট কি জিনিস? জি স্যার। আচ্ছা, তাই বলছে যে তাহলে এখানে কি বলছে, দুইটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, একটা হচ্ছে ব্যাপটিজম আর একটা হচ্ছে ইউক্যারিস্ট অ্যাজ এসেনশিয়াল টু ক্রিশ্চিয়ান লাইফ সিমিলার টু আদার প্রোটেস্ট্যান্ট ট্রেডিশন। অন্যদিকে হাউএভার ইট অলসো অ্যাকনলেজ 5 অ্যাডিশনাল রাইটস লাইক কনফার্মেশন, অর্ডিনেশন, ম্যারিজ, রিকনসিলিয়েশন, অ্যানোয়েন্টমেন্ট অফ দ্য সিক, এই সবগুলো হচ্ছে স্যাক্রামেন্টাল হিসেবে ব্যবহার করা হয়, বাট নট ইউনিভার্সালি নেসেসারি ফর স্যালভেশন ইন মোর ক্যাথলিক অ্যাপ্রোচ। তাহলে দেখো ওই যে তোমাদের কোনটা হচ্ছে যে এর আগে দুটো শব্দ ইউজ করলাম ইসলাম ধর্মে, কি জানো? সুন্নত আর আরেকটা কি জানো বললাম? ফরজ। ফরজ। কোনটা করতেই হয়? তাহলে এখানে এই দুইটা হচ্ছে ফরজ, মনে করো টু প্রাইমারি স্যাক্রামেন্ট, একটা হচ্ছে ব্যাপটিজম এবং ইউক্যারিস্ট, এই দুটো হচ্ছে একদম ফরজ। আর বাকিগুলো কনফার্মেশন, অর্ডিনেশন মানে কি চার্চের অধীনে এসে কোনো চার্চ কার্যক্রম পরিচালনা করা, বিয়ে করা, রিকনসিলিয়েশন সমঝোতা করা, দ্বন্দ্বে না যাওয়া, এবং যারা অসুস্থ তাদেরকে অ্যানোয়েন্ট করা, এগুলো হচ্ছে কি স্যাক্রামেন্টাল বাট নট ইউনিভার্সালি নেসেসারি ফর স্যালভেশন। এগুলো একদম মানে ধর্মীয় উদ্দেশ্যে মুক্তি পাওয়ার জন্য এগুলো খুব একটা প্রয়োজন নেই। এগুলো ইনামোর ক্যাথলিক লিডিং অ্যাপ্রোচ, এগুলো মেনলি ক্যাথলিক মানে ধর্মে এটাকে বেশি করা হয়, বিশেষ করে কনফার্মেশন মানে কি পাপ ক্ষমা চাওয়া, হ্যাঁ পাপ ক্ষমা হয়েছে এরকম করা, এগুলো হচ্ছে ক্যাথলিকদের মধ্যে আছে, প্রোটেস্ট্যান্টদের মধ্যে নাই এরকম। এছাড়া রয়েছে দেখো এপিস্কোপিক্যাল কোপাল গভর্নেন্স। অ্যাংলিকানিজম মেইনটেন্স আ হায়ারার্কিক্যাল স্ট্রাকচার লিড বাই বিশপ রিজেম্বলিং দ্য ক্যাথলিক ট্রেডিশন। এখানেও ওইরকম কিছু সিস্টেম আছে যে একদম পাস্টর থেকে শুরু করে একদম বিশপ পর্যন্ত একটা হায়ারার্কিক্যাল বা স্টেজ বাই স্টেজ একটা, যেমন আমাদের দেশে আছে না প্রধানমন্ত্রী, তাই তো তাদের অধীনে আরো মন্ত্রী, তারপরে এরকম মন্ত্রী সচিব, সচিবের অধীনে এরকম করে একটা করে স্টেজ বাই স্টেজ আছে যেমন, তো এখানেও চার্চের কিছু গভর্নেন্স সিস্টেম আছে। দ্য আর্চ বিশপ অফ ক্যান্টারবারি ইজ দ্য সিম্বলিক লিডার অফ দ্য ওয়ার্ল্ড ওয়াইড অ্যাংলিকান কমিউনিয়ন। মানে এই যে চার্চ অফ ইংল্যান্ডের যিনি প্রধান আর্চ বিশপ, তিনি হচ্ছেন সারা পৃথিবীর যত অ্যাংলিকান চার্চ আছে তাদের প্রধান। দো ইচ ন্যাশনাল চার্চ উইদিন দ্য কমিউনিয়ন অপারেটস ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু প্রত্যেকটা চার্চ আবার নিজের মতো করে চলবে, যেমন চার্চ অফ বাংলাদেশ, চার্চ অফ ইন্ডিয়া, চার্চ অফ জার্মান, এদের জন্য কিন্তু আলাদা আলাদা সিস্টেম আছে, কিন্তু সারা বিশ্বে এদের অধীনে মানে সবচেয়ে বড় যিনি বিশপ তিনি হচ্ছেন দ্য আর্চ বিশপ অফ ক্যান্টারবেরি। আমরা ক্যান্টারবেরি টেলস পড়ছিলাম, ক্যান্টারবেরি টেলসের নাম শুনছি? জি স্যার। সেই ক্যান্টারবেরি জায়গাটা, ঠিক আছে? তা ক্যান্টারবেরি টেলস কে লিখছে? চসার। আচ্ছা, তো ঠিক আছে, এই হলো মোটামুটি এটার আলোচনা। কি কথা বোঝা গেল?
স্যার এখানে যে হ্যাঁ স্যার। হায়ারার্কিক্যালের মেইনটা বলতেন স্যার। বুঝলাম না। স্যার 4 নম্বরের প্রথম লাইনে যে হায়ারার্কিক্যাল ওই যে স্ট্রাকচার। হায়ারার্কিক্যাল মানে হচ্ছে স্টেজ, স্টেজ বাই স্টেজ, যেটা আমি বোঝালাম না, প্রধানমন্ত্রী, তার নিচে আরো মন্ত্রী, তারপরে সচিব, তারপর তার নিচে এরকম সেক্রেটারি ইত্যাদি মিলে আরো আছে না, এরকম একটা হায়ারার্কিক্যাল মানে কি স্টেজ বাই স্টেজ। বুঝতে পারছি স্যার। দেখো হায়ারার্কিক্যাল বা হায়ারার্কি বলতে কি বোঝায়, এই যে একটা স্টেজ, হ্যাঁ, বোর্ড অফ একদম, হ্যাঁ। হচ্ছে অফ দ্য নেচার অফ হায়ারার্কি অ্যারেঞ্জড ইন অ্যান অর্ডার অফ র্যাঙ্ক, তো কে কার উপরে কে তারপরে কে, এই যে সিস্টেমটা। স্যার বলো। স্যার রিফরমেশন যে কোশ্চেনটা আছে, মানে রিফরমেশনের জায়গায় যদি রেনেসা আসে তাহলেও কি আমরা সেম ভাবে লিখতে পারবো? না, রেনেসাস তো আলাদা জিনিস, রিফরমেশন আলাদা, রেনেসাস আলাদা, ওর জন্য কি আলাদা কোশ্চেন নাই রেনেসাস নিয়ে? ওটা তো আমরা এখনো যাইনি, রেনেসাস তো আমরা এর পরের না, স্যার। পরেরটা পড়বো, রেনেসাস এটা তো আমরা রিফরমেশনে আছি এখন। জি স্যার। হ্যাঁ, এরপরে আসবো রেনেসাসে, রেনেসাস তো পরের এজটা, ঠিক ও, আছে। আচ্ছা, স্যার স্যার। স্যার মুসলিমরা যেরকম বিশ্বাস করে যে ঈসা নবী আবার ফিরে আসবেন, হুম, তো খ্রিস্টিয়ানদের ক্ষেত্রে এই বিশ্বাসটা কিরকম? এটা একই বিশ্বাস। ফিরে আসবেন এটা ওরাও ট্রাস্ট করে? হ্যাঁ হ্যাঁ, জিসাস ক্রাইস্ট আসবে এবং তিনি বিচার করবেন, শেষ বিচার, যেটা কিয়ামত, তাই তো, ডুমসডে বলা হয় ইংরেজিতে বা ল্যাটিন ভাষায় বা ইয়াতে, আর তোমাদের বলা হয় কিয়ামত, তাই তো। এই কিয়ামতের সময় ঈসা নবী বা জিসাস ক্রাইস্ট আসবেন, এসে তিনি ওগুলোর বিচার করবেন, এরকম বিশ্বাস। হ্যাঁ, কিন্তু স্যার যীশু খ্রিস্ট তো আমি যতদূর জানি বলে গেছে শেষ আরেকজন নবী আসবে। যখন শেষ নবী আসবে তোমরা সবাই তার দাওয়া মানে কবুল করবা, কিন্তু এটা সবাই মানে না। এটা এখানেই তো পার্থক্য, তো যারা মানে তারা ইসলামের মধ্যে নাকি, আর যারা মানে না তাদের আগের ট্রেডিশন এইটা। এখন ওই যে বললাম যে তোমার ধর্ম আমার কাছে জিরো, আমার ধর্ম তোমার কাছে জিরো, নাকি? এই হিসাবে পৃথিবীর সব ধর্মই একসময় কি হয়ে যায় বলো তো, অটোমেটিক স্যার ফল্ট। জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যেমন হিন্দুইজমের অনেকে আছো, তারা কি খ্রিস্টিয়ান, তারপরে বৌদ্ধ, তারপরে ইহুদি বা ইসলামকে বিশ্বাস করে? ওদের কাছে এই ধর্মগুলো জিরো, আমার কাছে ওই ধর্মগুলো জিরো, তোমার কাছে তাদের ধর্মগুলো জিরো। অতএব প্রত্যেকেই কোনো না কোনো বিশ্বাস করে, এবং প্রত্যেকে এটা বিশ্বাস করে তার ধর্মই একমাত্র ধর্ম, এবং সেটা শুরু থেকেই আছে পৃথিবীর। বুঝতে পারছো? যেমন ইহুদিরা বিশ্বাস করে যে অ্যাডাম ইভ থেকেই শুরু, সেই শুরুটা এসে খ্রিস্টানরা ওটা বিশ্বাস করে, ইসলামও ওটা বিশ্বাস করে যে অ্যাডাম ইভ থেকে শুরু, নাকি? এই অ্যাডাম ইভ থেকে শুরু, তাহলে এই তিন ধর্মের বাকি যে বুদ্ধিজম এবং হিন্দুইজম আছে, এখানে কি এগুলো বিশ্বাস করে বলো তো? না স্যার। বিশ্বাস করে না। অতএব তুমি যেটা বিশ্বাস করো, হয়তো তুমি ভাবতেছো যে কেন ওরা এইটাকে বিশ্বাস করে না, আবার তোমার বিপরীতে যারা আছে তারা আবার ভাবতেছে, হ্যাঁ, যে তুমি কেন এটা বিশ্বাস করো না, এরকম আর কি বিষয়গুলো। স্যার আপনি আর আমরা সেম সেম বাট ডিফারেন্ট। হ্যাঁ, কিন্তু ওই যে আরেকটা জিনিস ভাবো, আমরা তো দেখলামই যে ইউরোপ কান্ট্রিতে এখন ধর্মই পালন করে না 50%-এর উপরে মানুষ, তাদের কাছে আবার সব ধর্মই জিরো। হ্যাঁ, অতএব ধর্মের জায়গাটা কোন জায়গা বলতো? ধর্ম কোন পর্যন্ত ঠিক থাকে? ওরা তো নাস্তিক স্যার। হ্যাঁ, ধর্ম কোন পর্যন্ত ঠিক থাকে বলতো? যতক্ষণ বিশ্বাস থাকে। হ্যাঁ, বিশ্বাস, ধর্মটা একদম বিশ্বাসের উপরে। এখন বিষয়টা হলো যে রিলিজিয়ান মানা একটা বিষয়, আরেকটা বিষয় আমাদেরকে কিন্তু খেয়াল করতে হবে। ধর্ম বিশ্বাস করা আর নাস্তিকতা দুটা কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে? ধর্ম বিশ্বাস করার নাস্তিকতা আছে। নাস্তিকতার সংজ্ঞা কি বলতো? স্যার তারা তারা তো সৃষ্টিকর্তার বিশ্বাস মানে করে তারা না। গডে বিশ্বাস করে না। নাস্তিকতা কি? যারা মানে সৃষ্টিকর্তা যে আছে সেটা ওনারা বিশ্বাস করে না, এটাই নাস্তিকতা। তাহলে সৃষ্টিকর্তা যে আছে, দেখো এই যে বলছে কি, আ পারসন হু ডিসবিলিভস অর ল্যাকস বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড অর গডস, মানে তারা গডেই বিশ্বাস করে না। তাহলে গডে যে বিশ্বাস করে না, তাহলে কি আর কোনো ধর্মে আসবে? আর কারণ কি, আমাদের প্রত্যেকটা ধর্মের যারা প্রবক্তা আছে তারা এই এক্সিস্টেন্সটাকে নির্দেশ করেই তো ধর্ম তৈরি করেছে, তাই না? ইসলাম ধর্মে
গড আছে, আল্লাহ আছে, তাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। ক্রিশ্চিয়ানিটিতে জিসাস ক্রাইস্ট এসে গডের উপস্থিতিকে মানে বলেছে। তারা জাস্ট প্রফেট হিসেবে কি করেছে, গডের উপস্থিতিকে বলেছে, তার মানে ওদের মাধ্যম দিয়ে আমরা গডের বিশ্বাসটা আনছি। আর যারা একদম গডেই বিশ্বাস করে না, তাদের তো রিলিজনের কথা আসেই না। আর বুঝতে পারছো? তবে স্যার আমাদের সব ধর্মেরই উচিত সব ধর্ম নিয়ে চর্চা করে তারপর বিশ্বাস করা যে কোনটা আসলে সঠিক। এটা আমাদের তো সবার করবে না, এটাতে করবে না। হ্যাঁ, এটা হবেও না। ওর আদর্শবাদী কথা বলে পৃথিবীতে কোনো কাজ নেই। হ্যাঁ, পৃথিবীতে কোনো আদর্শবাদী কোনো কথাতে কোনো কাজ হবে না। মানুষ বিশ্বাস করে, সেটা মানুষ দেখে বা ঠেকে বিশ্বাস করে। কথা বুঝতে, মানুষ দেখে বা ঠেকে বিশ্বাস করে। আমি একজন ক্রিশ্চিয়ান, আমার জীবনধারা দেখে তুমি আমার ধর্মকে ঘৃণা করবা, অথবা তুমি আমার ধর্মকে ভালো বলবা, তাই নাকি? বলো। জি স্যার। হ্যাঁ, তুমি তোমার ধর্ম কেমন তুমি মুখে বলে তো আমার কাছে কাজ হবে না কোনো। তুমি হচ্ছে চুরি ডাকাতি বাটপারি সব করতেছো, আর আমার সামনে এসে ধর্ম ফলাচ্ছ, তাহলে তো হবে না। ধর্মটা মানুষ গ্রহণ করে কখন, যখন সেখান থেকে সে শান্তির আশা করে, শান্তির প্রত্যাশা করে, যেখান থেকে আমি একটা শান্তি পাবো। কথা বুঝতে পারছো? কিন্তু যখন সেটাই না হচ্ছে, তখন তো মানুষের ধর্ম বিশ্বাসের জায়গাটা সে যাচ্ছে না। তাহলে বললাম কি, ধর্ম পালন করে মানুষ দেখে অথবা ঠেকে। আর একটা বিষয় হলো, ধর্ম মানুষ অর্থনৈতিক উদ্দেশ্য বা ক্ষমতা পালনের জন্য ধর্ম মানুষ চেঞ্জ করে। ঠিক আছে, আমি তো দেখেছি ধর্ম পরিবর্তনের, কনভার্সনের আমি অনেক বিষয় দেখেছি। হিন্দুইজম থেকে ক্রিশ্চিয়ানিটিতে আসা, ক্রিশ্চিয়ানি থেকে হিন্দুইজমে যাওয়া, ইসলামে আসা, ইসলাম থেকে যাওয়া। আমার অনেক পরিচিত বা আমি নিজে দেখছি যে সে কতটুকু বিশ্বাস করে ক্রিশ্চিয়ানিটিতে আসলো বা কতটুকু বিশ্বাস করে সে ইসলামে গেল। এরকম মানুষ, এটা একদম রাইট কথা স্যার। এটা আমি দেখেছি, নিজেই দেখছি না। অতএব এখানে আমি অধিকাংশ ক্ষেত্রে দেখছি দুটা স্বার্থ, একটা হলো বিবাহ আর একটা হলো অর্থনৈতিক ক্ষমতা। এই দুটার জন্য মানুষ বেশিরভাগ ক্ষেত্রে কনভার্সন হয়। আমি আমার নিজেই দেখছিলাম, আমার এক দূর সম্পর্কের আত্মীয়, আমার ওয়াইফের মাসির মেয়ে, সে বিবাহ সূত্রে সে হিন্দুইজম গ্রহণ করলো। ঠিক আছে, সে হিন্দু হয়ে গেল আর কি। কিছুদিন আগে তার একটা ছেলে হয়েছে এবং তার ডিভোর্স হয়ে গেছে আর কি। বুঝতে পারছো? তাহলে কি সে বিশ্বাস করে কি আসলে হিন্দু হয়েছিল? সে হিন্দু ধর্মে বিশ্বাস করে কি হিন্দু হয়েছিল? না, হয়নি। বিবাহ সূত্রে হয়েছে এবং সে এখন ডিভোর্স হওয়ার পর আসলে তার কোনো এখন ধর্মই নাই, না সে হিন্দু না সে খ্রিস্টান। তাকে এখন ওই ক্রিশ্চিয়ানিটি চার্চে আবার ঢুকতে হলে আবার ওই যে ব্যাপটিজম নিতে হবে, তাকে পাপ ক্ষমা চাইতে হবে, তাহলে সে ক্রিশ্চিয়ানিটি ঢুকবে, তারা ঢুকতে পারবে না। কথা বুঝতে পারছো? তাহলে সে এখন কোন পর্যায়ে পড়ছে বলো তো? নাস্তিকতার পর্যায়ে চলে গেছে না স্যার? হ্যাঁ, ওই পর্যায়ে চলে, কারণ সে এখন কোনো কিছুর মধ্যে ইনক্লুডেড নেই। কারণ সে একটা ধর্মকে অস্বীকার করেছে। একটা জিনিস ভাবতে হবে, আমি একটা জিনিস ভাবি যে একটা ধর্মকে অস্বীকার করতে পারে, তাহলে সে আর একটা ধর্মকে কিভাবে শ্রদ্ধা করতে পারে, যতক্ষণ না সে বিশ্বাস করে কাজটা করতেছে। জি স্যার। এবং যে ধর্মে সে কনভার্ট হলো, সে ধর্মকে সে শ্রদ্ধা করতে পারে না, কারণ সে আগে জন্মসূত্রে পাওয়া একটা ধর্মকে যে গ্রহণ করতে পারেনি, সে অর্থনৈতিক সূত্রে, ক্ষমতা পাওয়ার সূত্রে, সে বিবাহ সূত্রে কিভাবে একটা ধর্মকে শ্রদ্ধা করতে পারবে? তার দ্বারা তো ওই ধর্ম অপমানিত হলো। আগেরটা তো হলো, পরেরটাও হলো, কারণ সে স্বার্থের উদ্দেশ্যে সে ধর্মে গেছে। তাকে বলে স্যার বিরাটের সাথে একদম বেইমানি করা। হ্যাঁ, বেইমানি করা, অবশ্যই এটা একটা বেইমানি। বেইমানের কোনো ধর্ম হয় না স্যার। তো এই যে জায়গাগুলো, হ্যাঁ, এই জায়গা অনেকে আবার দেখা যাচ্ছে লোভ দেখিয়ে ধর্ম, সেটা ক্রিশ্চিয়ানিটি হোক ইসলামে হোক, আমি দেখছি এরকম যে লোভ দেখিয়ে, হ্যাঁ, যে এত টাকা দিব বা এত জমি জায়গা দিব, একটা সুন্দরী মেয়ের সাথে বিয়ে দিব, এরকম করে অনেকে ধর্মে কনভার্ট করানোর চেষ্টা করে, হ্যাঁ, বা করেছেও। এইগুলো তো আসলে হয় না, ওগুলো মানে ধর্মকে নষ্ট করা আর কি। ধর্মের জায়গাটা হচ্ছে বিশ্বাস পর্যন্ত। তুমি বিশ্বাস করলাম না তুমি ধর্মীয়, আমি বিশ্বাস করলাম না মানে ধর্ম। মনে করো আমি ক্রিশ্চিয়ানিটির মধ্যে আছি, খ্রিস্টান সমাজে আছি, কিন্তু আমি কোনো কিছু বিশ্বাস করি নাই, আমি এটা ডিক্লেয়ার করি নাই যে আমি বিশ্বাস করি না, কিন্তু ওর ভিতরে আছি, তাহলে আমি খ্রিস্টান হব? আমি যে ধর্ম পালন করি সেটা কার উপর ডিপেন্ড করতেছে বলো তো? চার্চ বললে আমি খ্রিস্টান, না বললে আমি খ্রিস্টান না, এরকম? নাকি আমার বাইবেল যা বলে সেগুলো পালন করা, তাই না? আমি যে মুসলিম, সেই ইসলাম ধর্মের ট্রেডিশনগুলো ফলো করা, তাই তো কোরআনকে মানা, এর মাধ্যম দিয়ে তো প্রমাণিত হবে যে আমি আসলে একজন ইসলাম ধর্মের অনুসারী মুসলিম। ঠিক একইভাবে খ্রিস্টান, একইভাবে হিন্দুইজমে। কিন্তু এখন মনে করো যে আমি নামাজ পড়ে এসে ঈদের নামাজে শেষ, তারপরে রাস্তায় বার হলাম, ড্রাম বাজায়ে, মানে বিশাল একটা বক্স নিলাম, নিয়ে খানিক মদ নিয়ে নাচানাচি করতে করতে ঈদ পালন করতেছি, হবে? ক্রিশ্চিয়ানিটা একই ঘটনা। দেখা যাচ্ছে 25শে ডিসেম্বর, মানে 24-এর ওই যে সেই ইভ অফ দ্য মানে ক্রিসমাস, সন্ধ্যাবেলায় কি করে, আর এ বাবা বিশাল বক্স নিয়ে আসবে 50-60টা, নিয়ে এসে মোড়ে মোড়ে ভিড়ায়ে বোতল টোতল মদ দিয়ে এসে নাচবে, গান করবে, আর তারা নাকি বড়দিন পালন করতেছে। হ্যাঁ, একই সাথে দেখো হিন্দুইজমে কি ঘটনা করতেছে, পূজা মণ্ডপে বিশাল বিশাল বক্স ভিড়ায়ে সে হিন্দি গান আর মানে যত রকম আজে বাজে গান বাজাচ্ছে,
মদ খেয়ে গাঁজা খেয়ে নাচতেছে আর তারা ধর্ম পালন করতেছে। এগুলো কি ধর্ম হচ্ছে না উৎসব পালন করতেছে? বলো। উৎসব হয়ে গেছে স্যার ধর্মের ইয়াতে। এইটা দেখতেছি। অতএব এখানে তুমি বলো না ভাই আমি খ্রিস্টান, আমি হিন্দু, আমি মুসলিম। তুমি তোমার জীবনধারা দিয়ে দেখাও, তুমি তোমার বিশ্বাস দিয়ে দেখাও, তুমি তার কর্ম দিয়ে দেখাও। আর আমাদের ক্ষেত্রে অধিকাংশ তো সব রাজনীতির জন্য ধর্ম পালন করে। আরে বাবা বাবা কি উগ্রবাদিতা, হ্যাঁ আমাদের দেশে। মানে প্রত্যেকটা দেশেই ধর্মীয় উগ্রবাদিতা অন্য ধরনের একটা ব্যাপার, হ্যাঁ অনেক কঠিন। আচ্ছা যাও, আমরা অন্যদিকে চলে গেছি। তো কি কথা বুঝতে পেরেছো? কার জন্য প্রশ্নটা ছিল, কি বিষয়ে? এই জন্য চলে গেলাম ওদিকে। আচ্ছা, তো এই যে বললাম যে ধর্মীয় ব্যাপারটা আমাদের দেশেও একই। এখানে ক্রিশ্চিয়ানিটি নিয়ে হয়েছে মারামারি, ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট হয়েছে। আমাদের দেশেও দেখা যাচ্ছে শিয়া সুন্নি বা এগুলো নিয়ে মারামারি হয় না মাঝে মাঝে? দেখা যাচ্ছে হয়তো দেখা যাচ্ছে একদল, হ্যাঁ প্রায় দেখা যাচ্ছে এগুলো বাড়তেছে। তাহলে যে ধর্ম মানুষকে, তারই একটা সমগোত্রীয় মানুষকে খুন করা, হত্যা করা, আঘাত করার মতো উৎসাহ দিচ্ছে, সেটা ধর্ম হতে পারে কেমন করে? সে ধর্ম সে মানে ধর্মের দোষ না, এটাই মানুষের দোষ। এটা ধর্মের দোষ না, এটাই মানুষের দোষ। কারণ ধর্ম সে বোঝেইনি, সে পালনই করেনি। অতএব আমার ধর্মে এমন কিছু খারাপ কিছু নেই যে আমাকে অন্য ধর্মে যেতে হবে, হ্যাঁ এরকম একটা ব্যাপার। ধর্মের প্রধান উদ্দেশ্যটা কি? আমরা অবশ্যই ভাবছি যে ধর্মের মাধ্যম দিয়ে আমরা স্বর্গ খুঁজতেছি, বেহেশত খুঁজতেছি, কিন্তু তার যুক্তি দিয়ে তো বুঝতে হবে। এই যুক্তি ছাড়া ধর্ম পালন করা হচ্ছে মহানবীর ভাষাতেও। একজন শিক্ষিত অবিশ্বাসীও ভালো 10 জন অশিক্ষিত বিশ্বাসীর চেয়ে, এই কথা বলেছেন। হ্যাঁ মানে কি, শিক্ষিত অবিশ্বাসী আর অশিক্ষিত বিশ্বাসী, কার বিশ্বাসটা স্ট্রং? বলো, বিশ্বাসটা স্ট্রং কার? অশিক্ষিত বিশ্বাসীটাই স্ট্রং। শিক্ষিত অবিশ্বাসীর সেই অবিশ্বাসের বিশ্বাসটা স্ট্রং, কিন্তু বাকি যে কোনো সময় চেঞ্জ হতে পারে। কারণ তারা এমনি ওই কি বলবো, ওই দলে পড়ে নাচানাচি করতেছে, এরকম আর কি। কিছু বোঝায় না, জানে না, শুধু দলে পড়ে নাচানাচি করে। আচ্ছা, হ্যাঁ হুজুগে যেটা বলা হচ্ছে, হুজুগে পড়ে কাজ করা। আচ্ছা, তো আর কোনোটা? স্যার বলো। স্যার মানে আমি বুঝতে পারছি, আমি ক্লাসগুলো আবার রিপিট করছি, কিন্তু একটু মানে বলবেন, মানে হেনরি VIII উনি তো একজন রাজা ছিলেন, উনি যদি দেশের মধ্যে প্রোটেস্ট্যান্টিজম দিয়ে দেয়, তাহলে আন্দোলনটা যে হয়েছে মার্টিন লুথার ও কেলভিন, ওরা যে আন্দোলনটা করছে, ওইটাকে আগে না পরে? ওটা তো আগে, মানে ওটা তো হয়েছে অন্য দেশে। এই যে মার্টিন লুথার, তারপরে যে ক্যালভিন, এরা তো ইংল্যান্ডের না, ঠিক আছে? আন্দোলনটা তো শুরু হয়েছে জার্মান থেকে। রিফরমেশনের এই যে ধর্মের বিরুদ্ধে আন্দোলন, এটা শুরু হয়েছে কোথায়? জার্মান থেকে, ঠিক আছে? তো এই মার্টিন লুথার কি ছিল? একজন ক্লার্জিম্যান ছিল, একজন ক্যাথলিক ক্লার্জিম্যান ছিলেন। তিনি ওখানে তো সরাসরি ইনক্লুড ছিলেন, এবং তিনি দেখেছেন যে চার্চের ভিতরে কি ধরনের দুর্নীতি হচ্ছে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তা সেখান থেকে তিনি দেখো, ওখানে তিনি অনেকগুলো রুলস অ্যান্ড রেগুলেশনস তৈরি করেছিলেন, হ্যাঁ সেগুলোর প্রচার করেছিলেন তিনি। এই যে মার্টিন লুথার, জার্মান প্রিস্ট অ্যান্ড থিওলজিয়ান, তিনি হচ্ছেন কোথাকার? তিনি হচ্ছেন জার্মান, হ্যাঁ তিনি একজন ফ্রায়ার ছিলেন, একজন পাদ্রী ছিলেন, ঠিক আছে? তিনি কি করেছিলেন দেখো, তার তত্ত্বটা হচ্ছে লুথারানিজম বলা হয়। তিনি যে তত্ত্বগুলো দিয়েছিলেন, তিনি দেখো বলছে কি, হি কেম টু রিজেক্ট সেভারাল টিচিং অ্যান্ড প্র্যাকটিসেস অফ দ্য রোমান ক্যাথলিক চার্চ। তিনি কি রোমান ক্যাথলিক চার্চের ভিতরেই তো ছিলেন, তিনি তো ক্যাথলিক চার্চের একজন প্রিস্ট ছিলেন। রোমান ক্যাথলিক ছাড়া তো আর খ্রিস্টান ধর্মের অন্য কোনো ব্রাঞ্চ ছিল না, ঠিক আছে? তারপরে তিনি কি করলেন দেখো, লুথার অ্যাটেম্প টু রিজলভ দিস ডিফারেন্সেস তিনি করলেন, এবং দেখো 95 থিসিস দিলেন। তিনি 95 থিসিস দিলেন 1517 সালে, এবং তিনি চাইলেন দেখো লুথারকে দেখো রিনাউন্স, দেখো দ্যাট লুথার রিনাউন্সেস অল হিজ রাইটিংস অ্যান্ড ওয়েন লুথার রিফিউজ টু ডু সো excommunicate him in January 1521. Later that year, Holy Roman Emperor Charles V condemned Luther as an outlaw at the Diet of Worms. When Luther died in 1546, Pope এটা মানে কি হচ্ছে যে তাকে চার্চ থেকে বহিষ্কার করা হলো। তার মানে এটা শুরু হয়েছিল কত দেখো, এই যে 1517 বা এই সময়ে। তাহলে এটা জার্মানিতে শুরু হয়েছিল। জার্মানি থেকে হওয়ার পর পরবর্তীতে প্রভাবটা ইংল্যান্ডেও চলে আসে। কারণ কি, প্রথমে কি হেনরি VIII কি এই রিফরমেশনের সাথে যুক্ত ছিল, নাকি কমন প্রিস্টরা ছিল এর সাথে যুক্ত? প্রথমে তো উনি ছিলেন না, উনি তো ওনার স্বার্থের জন্য যুক্ত হয়ে গেলেন, পরে স্বার্থের জন্য সাপোর্ট করলেন, ঠিক আছে? তিনি তো দেখলেন যে না, একদল তো বেশ
পোপের বিরুদ্ধে আন্দোলনই করতেছে, তাহলে তো খুব ভালো কথা। কারণ এখন যদি পোপ তো আমাকে আমার এই বিয়েটা বাদ দিতে নারাজ, আমি যেহেতু রাজা, একজন রাজা হিসাবে তো এরকম কাজ আমি করতে পারি না। কিন্তু যখন আমার জনগণই একটা ধর্ম নিয়ে বেশ আন্দোলন করতেছে এবং যেখানে আমি এই সুযোগটা পাবো, ওদেরকে সাপোর্ট দেওয়াই ভালো। তারপর তিনি সাপোর্ট দিয়ে ফেললেন। কারণ কি সেই সময় জনগণেরা ক্যাথলিকের যে ইয়াটা ছিল, চার্চের মধ্যে যে অনৈতিক কাজগুলো হইতেছে, এটা দেখে ওরা করছে, আন্দোলনটা করতে পারছে। হ্যাঁ, প্রতিবাদ করছে। ধর্মের বিরুদ্ধে তো প্রতিবাদ না, প্রতিবাদ কি ধর্মের বিরুদ্ধে না স্যার, চার্চের যে অনৈতিক কাজগুলো হচ্ছে, নিয়ম কানুন, যে অপরাধ দুর্নীতি, এগুলোর বিরুদ্ধে। ঠিক আছে। এবং পোপ বলতো কি যে সে হচ্ছে সুপ্রিম পাওয়ার, মানে পোপ মানে সে হচ্ছে গডের কাছাকাছি কেউ, হি ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ গড। অতএব সে যা বলবে তা নাকি সব গডের কথা। ঠিক আছে। এবং তার কাছে যদি ক্ষমা চাওয়া হয়, তিনি যদি গডের কাছে আমার হয়ে ক্ষমা চান, আমার পাপ ক্ষমা হয়ে যাবে। কিন্তু পোপ আবার ঠিক আলিশান জীবনযাপন করতেছে। হ্যাঁ, সে মোটামুটি মনে করো যে খাওয়া দাওয়া থেকে শুরু করে পোশাক আশাক সবকিছু মিলে সে একটা আলিশান জীবনযাপন করে, বিশেষ ক্ষমতাপূর্ণ জীবনযাপন করে। তাহলে কি এটা হবে? এইগুলো কারা দেখছে? ওই ভিতরের প্রিস্টরা দেখছে, দেখে যারা একটু মানে সৎ, আসলে মন থেকে ভিতর থেকে যারা সৎ, তারা এটা মানতে পারেনি, তারা এই বিষয়ে আন্দোলন করেছে যে এটা হতে পারে। কি করতো? এই যে দানের টাকা, সার্টিফিকেট বিক্রি করে টাকা না দিতে পারলে গরু ছাগল খুলে নিয়ে আসা। ফ্রেঞ্চ বিপ্লব যদি পড়তো তারা আরো বুঝতে পারতো যে ধর্মটা কিভাবে মানুষের উপরে মানে অত্যাচারিত একটা অবস্থান হিসাবে তুলে ধরা হয়েছে। এই জন্য মেনলি আন্দোলনটা হয়েছিল। কি কথা বুঝতে পারছো? জি স্যার। আমরা তো এখানে ইংল্যান্ডের ইতিহাস পড়ছি, তাই শুধু এখানে লুথার এবং ক্যালভিনের কথা বলে ছেড়ে দিয়ে আমরা ওই সরাসরি কিং হেনরি বা এগুলো নিয়ে কথা বলছি। ইংল্যান্ডে দেখো রিফরমেশন, আমরা ইংল্যান্ড ভিত্তিক আলোচনা করছি, আমরা বাইরের নিয়ে খুব একটা আলোচনা করছি না। এই জন্য এই কথাগুলো খুব একটা আসেনি। ঠিক আছে। কারণ দেখো শুরুটা হয়েছে দ্য রাইজ অফ প্রোটেস্ট্যান্টিজম ইন জার্মানি এনকারেজ দ্য কিং টু ডিফাই দ্য পোপ। অতএব ওখানে যেটা শুরু হয়েছিল সেটার প্রভাব যখন ইংল্যান্ডে আসলো, তখন সে ভাবলো এটাকে একটা সুযোগ হিসাবে ব্যবহার করা যায় যে আমি পোপকেই ত্যাগ করব, পোপের অধীনতায় ত্যাগ করব, তাহলে তো আমাকে আর পোপ কিছু বলতে পারবে না, অথবা আমার যা খুশি আমি তাই করবো। তখন তিনি কি করলেন? অ্যাক্ট অফ সুপ্রিমেসি দিলেন, দিয়ে কি করলেন? চার্চ অফ ইংল্যান্ড স্থাপন করার মাধ্যমে তিনি হয়ে গেলেন ওই চার্চের প্রধান। পোপ কি প্রধান? আমি এখন একটা চার্চের প্রধান, অথবা আমি যা বলবো এখন তাই মানতে সবাই বাধ্য, অথবা এখন আমি বিয়ে বাদ দিব, তাতে আমার কেউ কিছু বলতে পারবে না। ব্যাপারটা এরকম। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম? আচ্ছা, তারপর ছিল ব্রড শর্টে কি আর প্রবলেম আছে? আর আচ্ছা, যদি না থাকে আমাদের এরপর ব্রড কোশ্চেন আছে। স্যার রিফরমেশনের কোশ্চেন অল্প, কিন্তু এটার ক্লাস অনেকগুলো। হ্যাঁ, কারণ ওই যে এখানে যে তত্ত্বগুলো নিয়ে আলোচনা করতে হয়েছে, তাই না? এখন এটা কিছু করার নেই, কারণ এখানে ঘটনার সাথে রিলেশন, কারণ এটার এই অংশটুকু হয়তো অল্প, কিন্তু এর ইফেক্টটা কি পরবর্তী এজগুলো তো পড়ছে না, বলো? মানে এই জায়গাটা হয়তো ছোট, কিন্তু এর হ্যাঁ আফটার ইফেক্ট, এই আফটার ইফেক্টটা তুমি যত আগে পরে দেখবে যে এটার কথা ঘুরে ফিরে আসতেছে, এটার কথা ঘুরে ফিরে, সেই তুমি পিউরিটানিজম যাও, সেই কমনওয়েলথ যাও, সেটাই যাও, দেখবে ওই রিফরমেশনের কথা ঘুরে ফিরে আসতেছে। অতএব এই জায়গাটার যেহেতু আমরা লিটারেরি সাহিত্য পড়তেছি, তো তাই সাহিত্য ভিত্তিক কোশ্চেন কম, কিন্তু এর হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা অনেক বড়। তাই এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমি না বুঝে কোশ্চেনে যাই, তখন আমি ওই যে দেখো বুঝতে কিন্তু অসুবিধা হচ্ছে যে এটা কোথেকে কি কি আসলো। অতএব এখানে দেখো সাহিত্যের কোশ্চেন কম, এমনকি ব্রড কোশ্চেনের ভিতরে দেখো সাহিত্য রিলেটেড কোশ্চেন কি আছে, একটা সাহিত্য রিলেটেড আছে মনে হয়, আর একটা হিস্ট্রি রিলেটেড। হ্যাঁ, এবং পরীক্ষাতে এসেছো সেরকম দেখো যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য রিফরমেশন মুভমেন্ট এবং ইটস ইম্প্যাক্টটা ইংলিশ লিটারেচারের উপর কতটুকু পড়লো। আর পরে ড্রামা আছে, ড্রামাটা তো এর রিফরমেশনের মধ্যে পড়ছে না। এই একটাই কোশ্চেনই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা এ পর্যন্ত তেমনটা আসেনি, এই জন্য আমি রিফরমেশন এসটা তোমাদের বাদ দিতে বলেছি, যে এত ইয়া করার দরকার নেই। ঠিক আছে। কিন্তু ব্রিফ কোশ্চেনের জন্য এগুলোর জন্য একটু জানা দরকার, বা আফটার ইফেক্টের জন্য একটু এগুলো জানতে হবে। আচ্ছা, তো স্যার এখানকার মানে ব্রিফ কোশ্চেনের 2 নম্বর কোশ্চেনটা স্যার একটু সেন্টেন্সের স্ট্রাকচারটা আমার কাছে কেমন, এটা যদি একটু বুঝিয়ে দিতেন স্যার। আচ্ছা, আসতেছি আমি। হোয়াট ইজ প্রোটেস্ট্যান্টিনিজম? জি স্যার। কোন জায়গায় সমস্যা? স্যার এই যে এমার্সড কথাটা আসছে এখানে, দ্যাট তো এটা একটা ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ।
বলছে প্রোটেস্টানিজম ইজ ওয়ান অফ দ্য মেজর ব্রাঞ্চেস অফ ক্রিশ্চিয়ানিটি। তাহলে প্রোটেস্টানিজম হচ্ছে কি ক্রিশ্চিয়ানিটির মেজর ব্রাঞ্চের মধ্যে একটা, তাই তো? দ্যাট ইমার্জ ফ্রম দ্য 16th সেঞ্চুরি রিফরমেশন। এই দ্যাট দিয়ে কাকে বোঝাচ্ছে আসলে? এই ক্রিশ্চিয়ানিটিকে বোঝাচ্ছে নাকি প্রোটেস্ট্যান্টিজমকে বোঝাচ্ছে? দ্যাট দিয়ে তো প্রোটেস্ট্যান্টিজমকে বোঝাচ্ছে। হ্যাঁ, এখানে ওই সেই ইয়াটা যেটা অ্যান্টিসিডেন্ট মিলে না অনেক ক্ষেত্রে অ্যাডভান্স রাইটিং এ, এই অ্যান্টিসিডেন্ট নিয়ে খেয়াল করে না। বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি। যেমন এখানে যদি বলি, এখানেও একটা জিনিস খেয়াল করো, দ্য টার্ম রিফরমেশন টিপিক্যালি রিফার্স টু দ্য রিলিজিয়াস এন্ড সোশ্যাল মুভমেন্ট ইন দ্য 16th সেঞ্চুরি দ্যাট এইম টু রিফর্ম দ্য ক্যাথলিক চার্চ। এই দ্যাট বলতে কি আমি সেঞ্চুরিকে বোঝাচ্ছি নাকি রিফরমেশনকে বোঝাচ্ছি? জি স্যার, রিফরমেশন কে স্যার। এই জন্য অ্যাডভান্স রাইটিং এ যত যাবা দেখবা যে এই অ্যান্টিসিডেন্ট নিয়ে কেউ একটা অতটা মাথা ঘামায় না, মানে সেন্টেন্সের অর্থটা বুঝতে পারলেই হবে। ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। এটা গ্রামাটিক্যাল মিস্টেকের ভিতরে ধরা হয় বিভিন্ন পরীক্ষা ধরলে, কিন্তু জেনারেলি যখন তুমি দেখবা যে অ্যাডভান্স রাইটিং এ যাচ্ছ, এইগুলো নিয়ে কোথাকার অ্যান্টিসিডেন্ট কোথায় পড়ে আছে তার কোনো ঠিক নেই, আর একদম লিখে যাচ্ছে লেখার মতো করে। আচ্ছা, কেউ কিছু বলতে চাইছিল আর একটা জানো? জি স্যার। স্যার ওই প্রোটেস্ট্যান্টিজম যে উত্তরটা আছে ওটা যদি একটু সংক্ষেপেই লিখি, যেমন 16th সেঞ্চুরি রিফরমেশন এত দূর যদি দেই তাহলে কি হবে না? শুধু মানে একটা খামতি থেকে যাচ্ছে, বুঝতে পারছো? এটা তো একটা ব্রাঞ্চ, সেটা তো ঠিক আছে, কিন্তু এটা কেন হলো? প্রোটেস্ট্যান্টিজম কেন বললাম? এটা তো ব্রাঞ্চ হয়ে বেরিয়ে আসলো, কিন্তু এর তো একটা মানে একটা তত্ত্ব দিতে হবে, তাই না? মেন কথাটা কোথায় আসতেছে? ইট অরিজিনেটেড অ্যাজ আ প্রোটেস্ট থেকেই তো প্রোটেস্ট্যান্ট কথাটা আসতেছে, তাই না? জি স্যার। মানে কমপ্লিট হচ্ছে না আনসারটা। হ্যাঁ, হয়তো এখানে তোমাকে 1 মার্ক দিয়ে দিবে বা হাফ মার্ক দেওয়ার কোনো সুযোগ নেই, হয় 1 না 0। তুমি এটা লিখতেছো, এটা একটা ব্রাঞ্চ, কিন্তু ইনকমপ্লিট আনসারটা হয়ে যাচ্ছে। ঠিক আছে? অনেক স্যার আছে আবার গড়ে মার্ক দেয়, তো গড় মার্ক দেয়, কিন্তু হ্যাঁ এটা ধরে একটা গড় মার্ক দিয়ে দেয়, যেখানে হাফ টাপ না দিয়ে একটা কাটাকুটি করে দিয়ে দেয়। এই জন্য এত ছোট করতে যেও না, একটা কমপ্লিট আনসার যেন আসে সেটা একটু দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে স্যার। আচ্ছা, আর কিছু? আচ্ছা, পড়াশোনা কি হচ্ছে তো নাকি? পড়া কি কম হচ্ছে না বেশি হচ্ছে না ঠিক আছে, কোনটা? স্যার ঠিক আছে। আর একটু জোর দিয়ে বাড়াও, আর একটু জোর দাও। হ্যাঁ, আর এই জন কি অবস্থা? জন কিপসের মানে নভেম্বরের মধ্যে কিন্তু আমাদের হিস্ট্রিটা শেষ করতে হবে, করে আমাদের একটু লেখালেখিতে আসতে হবে। হ্যাঁ স্যার, আমাদের তো আজকে তাহলে 3টা শেষ হয়ে গেল, 3টার একটা পরীক্ষা নিয়েন। এখন পরীক্ষা নিয়ে কি সময়টা ইয়া করব না? আমি তো সেই টেনশনে আছি যে একবারে শেষ করে তারপর নিব না এখন মাঝখানে নিব। শুক্রবার করে নিয়েন যেন পড়া মানে গ্যাপ না পড়ে আর কি, পড়া চালু থাকবে। এভাবে 3টা করে এজের হিস্ট্রি পরীক্ষা দিলাম। এখন তুমি তো দিলা, কিন্তু এই দেওয়াটা আবার পরের পড়ার মধ্যে ইফেক্ট পড়বে কিনা, আমি পিছিয়ে যাবো কিনা, সেটা হলো আমার সবচেয়ে টেনশনের বিষয়। ঠিক আছে স্যার, আগে শেষ করলে মনে হয় ভালো হয়। আচ্ছা, আমি হয়তো দিলাম, তোমরা এটা পড়বা না ওটা পড়বা, সেই হিসেবে দেখা যাচ্ছে এটা না পড়েই লিখতেছো। আগে ভিডিও ক্লাসগুলো একটু দেখা লাগে স্যার। না, এই জন্য হিস্ট্রিটার জন্য একটু আমাকে ভাবতে হচ্ছে যে অন্যান্য বই ইয়া হলে দেওয়া যেত। হ্যাঁ, তো এই জন্য এটা আমি একটু দ্রুত শেষ করে নিয়ে, কারণ এই যে রিফরমেশন বা রেনেসাস পর্যন্ত একটু সময় লাগবে, বাকিগুলো মোটামুটি আমাদের দ্রুতই হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছো? ওখানে আর অতটা ঝামেলা কম, জাস্ট শুধু লিটারারি বা পলিটিক্যাল হিস্ট্রি অতটা নাই। এই জন্য তো এই জন্য আমি একটু একটু শেষ করি, দেন ডিসেম্বরটা আমরা পুরো লেখালেখির মধ্যে থাকবো। ঠিক আছে? আমার মনে হয় এটাকে যদি ইয়া করি তাহলে এলোমেলো হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে এটা বাদ দিয়ে তুমি পরীক্ষার জন্য পড়তেছো, ওটা পড়া হচ্ছে না, দিয়ে আবার দেখা যাচ্ছে সব সপ্তাহ আমাকে চেঞ্জ করে দিতে হচ্ছে, এই একটা ঝামেলা। আচ্ছা, তো আর কারো কোনো সমস্যা আছে কিনা? রেনেসাস পিরিয়ডের শীটগুলোকে একটু পড়া হয়েছে ওখানে, যেহেতু আমি 2-3টা শীট দিয়েছিলাম। স্যার একটু পড়াইছি। আচ্ছা, একটু পড়ে নিবা, ভিডিও ক্লাসগুলো দেখে নিবা, তাহলে যদি এই আনসারগুলো হয়ে যায় আমি তাহলে এখান থেকে ফিউডালিজম এন্ড ইন্ডিভিজুয়ালিজম স্যার দুইটা জিনিস একটু বলবেন। ইন্ডিভিজুয়ালিজম মানে হচ্ছে একটা জিনিস ভেবে রাখো, আমি একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি, ঠিক আছে? তো আমার উপরে ধর্মীয় বিশ্বাস কেন আমাকে হুজুর চাপিয়ে দিবে বলো? হুজুর কে যে আমাকে পথ দেখাবে যে আমি এই করলে স্বর্গে যাব, এই করলে নরকে যাব? আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, আমি স্বর্গে গেলাম না নরকে গেলাম সেটা আমার ব্যাপার। আমার উপরে আমার বিশ্বাস নিয়ে কেউ কোনো নড়ি ঘোরাতে পারবে না, বা আমার উপরে কেউ তত্ত্ব দিতে পারবে না। ঠিক আছে? তো এইটা হলো ব্যাপার, এটা হলো ইন্ডিভিজুয়ালিজমের মূল তত্ত্ব। ঠিক আছে? ইন্ডিভিজুয়াল মানে একটা সিম কার্ডের মতো, একজন ব্যক্তি একক সত্তা নিয়ে চলে, তার বিশ্বাস তার কার্যক্রম সেটা সম্পূর্ণ তার।
হ্যাঁ, আমি তাকে একটা জিনিস বোঝাতে পারি, কিন্তু মানানোর দায়িত্ব আমার না, মানানোর দায়িত্ব তার নিজের। তাকে ওই চার্চ ফোর্স করবে, পাদ্রী এসে ফোর্স করবে, না করলে তাকে মারবে, ধরবে, চার্চ থেকে বহিষ্কার করবে, তাকে জেলে দিবে, এগুলো করা যাবে না। কি কথা বুঝতে পারছো? এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজমের ব্যাপার। ইন্ডিভিজুয়ালিজম তত্ত্বটা এসেছে ওই রিফরমেশনের সাথে, হিউম্যানিজম এবং ইন্ডিভিজুয়ালিজম এই কথা দুইটা। আর ফিউডালিজম কি? ফিউডালিজম মানে হচ্ছে যে কিছু লর্ড বা হচ্ছে জমিদার প্রথা টাইপের, যাদের অধীনে কি জমি থাকবে, যাদের অধীনে কিছু ক্ষমতা থাকবে এবং জনগণকে তারা চালাবে। এটা হচ্ছে ফিউডালিজমের ব্যাপার। হ্যাঁ, যেটা হচ্ছে সামন্তবাদ। সামন্তবাদ বুঝো তো? সামন্তবাদ মানে হচ্ছে এরকম সামন্ততন্ত্র বা কৃষিভিত্তিক একটা সমাজ যেখানে জমিদারি প্রথা ছিল এবং জমিদাররা হবে কি সেখানকার শাসক হবে বা ক্ষমতা পাবে। যেমন আমাদের দেশে 12 ভূঁইয়া ছিল কিনা? ছিল? জি স্যার। এই যে ফিউডালিজম মানে কি দেখো, এর ভিতরে অনেকগুলো থাকবে। হ্যাঁ, লিগাল, ইকোনমিক, মানে এখানে হচ্ছে ফিউডাল সিস্টেম হচ্ছে অনেক সিস্টেম যেখানে মেনলি অনেক ইয়া থাকবে। মানে দেখো এই যে লর্ড, হ্যাঁ, লর্ড সিস্টেম যেটা ইংল্যান্ডের কাছে বলছে। দেখো, দ্য সিস্টেম অফ পলিটিক্যাল অর্গানাইজেশন প্রিভেলিং ইন ইউরোপ ফ্রম 19th to 15th century হ্যাভিং ইটস বেসিস দ্য রিলেশন অফ দ্য লর্ড টু ভেসেল, হ্যাঁ, উইথ অল ল্যান্ড হেল্ড ইন ফি। ওই যে কৃষকদের মাধ্যমে বা পিজানদের মাধ্যমে ফি এর মাধ্যমে জমি দেওয়া হতো, সেগুলো দিয়ে তারা চাষ করতো। না হলে পারে কি করা হতো, জমির সব ফসল কেড়ে নেওয়া হতো। ওই যে কি জানো সব ছিল না, জমিদার প্রথা, সূর্যাস্ত প্রথা, না 5 সলা 10 সলা সিস্টেম ছিল না, ওইরকম সিস্টেম ছিল যে একজন টেনার, একজন ইয়া থাকবে, তার অধীনে যারা থাকবে তারা তার অধীনে খাটবে। এমনকি কৃষকদেরকে কেনাবেচা করা হতো, যে ওই কৃষক আমার অধীনে এতদিন ধরে কাজ করবে, দাসের মতো। এই ফিউডালিজম সিস্টেমে ছিল। কি বুঝতে পারছো? জি স্যার। ডিসকভারি অফ ক্লাসিক্যাল অ্যান্টিকুইটি স্যার আর ক্লাসিক্যাল টেক্সট, এগুলো কি ক্লাস করা হয়নি এর আগে? তুমি যদি মূল কথাটাই তো বোঝনি তাহলে, যে রেনেসাঁস বা রিফরমেশনের তো মূল কথাই বোঝনি তাহলে। ফিউডালিজম বুঝতেছো না, ক্লাসিক্যাল এন্টিকুইটি বুঝতেছো না। ক্লাসিক্যাল এন্টিকুইটি মানে কি? ক্লাসিক্যাল যে রাইটিং, হ্যাঁ, গ্রিক বা রোমান রাইটিংগুলো ক্রিশ্চিয়ানিটি যখন আসলো তখন কি প্যাগানিজম কি আস্তে আস্তে বন্ধ হয়ে গেল না? সবাই ক্রিশ্চিয়ানিটি শুরু করলো। তাহলে প্যাগান রাইটিং যারা ছিল, গ্রিক বা রোমান যে সকল রাইটিং ছিল, যেগুলো জিউস গড গডেস ছিল, সেগুলো কি আর চললো তখন? না, ওগুলো বাদ পড়ে গেল। বাদ স্যার। তাহলে আবার যখন তারা ক্রিশ্চিয়ানিটির অধীনে থেকে বার হলো, মানে ক্যাথলিসিজমের অধীনতা থেকে বার হয়ে তারা আবার ওই গ্রিক রোমান বইগুলোকে আবার নতুন করে তারা পড়তে শুরু করলো। এটাই হচ্ছে ওইটার কথা বলা হচ্ছে। ঠিক আছে স্যার, বুঝছি, এখন বুঝছি। একটু ভিডিও ক্লাসগুলো দেখে নিবা, যারা হয়তো নতুন যুক্ত হয়েছে বা ওই ক্লাসগুলো পাওনি, তারা একটু ভিডিও ক্লাসগুলো দেখে নিবা, তা নাহলে বুঝবা না। অল্প অল্প করে বুঝে অন্তত হিস্ট্রি হবে না। স্যার আমি দেখছি স্যার অ্যান্টিকিউটি, এই যে এইটা অ্যান্টিকুইটি মানে হচ্ছে প্রাচীন। তুমি মানে ওয়ার্ড মিনিং গুলো একটু ডিকশনারিতে খোঁজো না। হ্যাঁ, অ্যান্টিকুইটি মানে কি? অ্যান্টিকুইটি শব্দটার মানে কি বলো তো? অ্যান্টিকুইটি মানে হচ্ছে অ্যানশিয়েন্ট বা রোমান যেটা বিষয়গুলোকে বোঝায়, মিডিল এজকে বোঝায়। হ্যাঁ, ক্লাসিক্যাল লার্নিং গুলো, অ্যান্টি মানে প্রাচীন, পুরনো, যেটা আগে ছিল, এগুলোকে বোঝায় অ্যান্টিকুইটি। তাহলে অ্যান্টিক এজ মানে গ্রিক বা রোমান পিরিয়ডের সময়কালকে বোঝানো হচ্ছে। এখন কি গ্রিক বা রোমানদের সেই ইয়া আছে, প্রভাব আছে, ক্ষমতা আছে এখন? এখন কাদের প্রভাব বেশি? ওয়েস্টার্ন কান্ট্রি স্যার। হ্যাঁ, বিশেষ করে আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, এদের প্রভাব বেশি, তাই না? আর তোমরা একটু ইংলিশের ওয়ার্ড মিনিংগুলো একটু খুঁজো। একটা ওয়ার্ড দেখার পর যদি মনে করো দূর আবার কে খুঁজতে যাবে ডিকশনারি খুঁজে, স্যারকে বলবো, স্যার বলে দিবে, তাহলে তো সমস্যা। হাতে এত সুন্দর একটা স্মার্টফোন আছে, ইন্টারনেট আছে, হ্যাঁ, ডিকশনারি গুগলে সার্চ দিলে সব পেয়ে যাবা। অতএব সময় নষ্ট না করে একটু দেখে নিবা। আমরা ক্যাথলিক। আচ্ছা, তারপর একটু ক্লাসগুলো দেখবা, যারা মিস করেছো ক্লাসগুলো দেখবা, তাহলে অনেক কিছুই বুঝতে পারবা। তা না হলে ক্লাস না বুঝলে দেখা যাচ্ছে এখানে যে কোশ্চেন আনসারগুলো, আমি তো ওই জন্য বললাম যে একবার না একবার তোমাকে কোশ্চেন আনসার পড়াতেই হবে, তাহলে সবগুলো বুঝে উঠতে পারবা না। হ্যাঁ, কারণ আমাদের এই হিস্ট্রির সেরকম ভালো বইও নাই, তারপরে এরকম কোনো আলোচনার বিষয়ও নাই।
মানে কম্বাইন্ড আলোচনাটা খুব কম বই আছে, বা এরকম বই নাই যে একটা গোছালো একটা প্রস্তুতিমূলক আলোচনা আছে। আচ্ছা, তো আর কারো কোনো কথা আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে আমি এখানে তোমাদের শীট তো থাকবেই, সাথে সাথে আমি একটু ব্রড কোশ্চেনটা আগে দিলাম, তারপরের দিন আমি শর্ট কোশ্চেনটা দিব, ঠিক আছে তো? কারণ এখানে ব্রড কোশ্চেনগুলো রিডিং দিলে শর্ট কোশ্চেন অনেকখানি হয়ে যাবে, কারণ ঘুরে ফিরে একই আছে। এই জন্য ব্রিফ এবং রেনেসাস পিরিয়ডের মানে ওর সাথে এলিজাবেথ মির্জা মিলে সব মিলে যে ব্রিফ এবং শর্ট ব্রড কোশ্চেনগুলো আছে সেগুলো রিডিং দিবা, ঠিক আছে? আর জন কিটসের কি অবস্থা বলো? ওকে কি ভুলে গেছো না মনে রাখছো? কই সবাই ভুলে গেছো? বাদ দিতে যাচ্ছি। বাদ দিবা? আচ্ছা, বাদ দিলে দিবা, সেটা সমস্যা না, সেটা তো সমস্যা না। স্যার ইমাজিনে আছে কিডস। আচ্ছা, তো আর যদি কারো কোনো প্রবলেম না থাকে তো পড়তে থাকো, আর লম্বা করে সময় নষ্ট করবো না, পড়ো, তারপরে কোনো সমস্যা থাকলে আগামী ক্লাসে আলোচনা হবে। হ্যাঁ, আচ্ছা, এই কিডসটা শেষ হলেই আমরা একটু পাশাপাশি রিভিশনে আসবো এবং লেখালেখি দিব। হ্যাঁ, এখানে কিছু লেখালেখি আমরা দিব, হিস্ট্রির না দিই, অন্য ইয়ার লেখালেখি আমি দিতে শুরু করবো। তাহলে কিডস 25 তারিখ পর্যন্ত আছে, এর ভিতরে যাদের পড়ার তাহলে পড়ে নাও, তারপরে আমি ওইটাতে যাবো। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে সবাইকে তাহলে আজকে এই পর্যন্তই, যেহেতু আর যদি কথা না থাকে সময় নষ্ট না করি, তো সবাই ভালো থাকো আর পড়তে থাকো। ওকে, গুড নাইট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।